ওকে, তো লাস্ট ক্লাসে আমরা ডপলার ইফেক্ট নিয়ে কথা বলছিলাম যে ডপলার ইফেক্ট জিনিসটা কি। ডপলার ইফেক্টটা হলো আমাদের যখন নাকি কোনো সোর্স অফ আ ওয়েভ আর অবজারভার অফ আ ওয়েভের মধ্যে কি থাকবে, একটা রিলেটিভ মুভমেন্ট থাকবে, তো তখন কি হবে, ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থের মধ্যে একটা চেঞ্জ আসবে। এই জিনিসটাকে আমরা কি বলছি, ডপলার ইফেক্ট। তো এখন দুইটা অবজেক্ট যে ওই সোর্স এন্ড অবজারভার যদি দুইজন দুইজনের কাছে আসে, মানে টুয়ার্ডস ইচ আদার মুভ করে, তো তখন ওখানে কি হয়, ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, ওয়েভলেন্থ কমে যায়। তো এটাকে আমরা কি বলছি, ব্লু শিফট। ওরকম সেম ওয়েতে যদি দুইটা যে সোর্স এন্ড অবজারভার তারা যদি কি করে, একজন আরেকজনের থেকে দূরে সরে যায়, তো তখন কি হবে, তখন ওয়েভলেন্থ বাড়বে, ফ্রিকোয়েন্সি কমবে। তো ওই জিনিসটাকে আমরা কি বলছি, রেড শিফট। তো এখন এই ব্লু শিফট এন্ড রেড শিফটের এইসব ব্যাপারটা দিয়ে কি করা যায়, কোন একটা গ্যালাক্সি আর কোন একটা স্টার আমাদের সাথে তাদেরকে কোনো রিলেটিভ কোনো মুভমেন্ট আছে নাকি না, রিলেটিভ মুভমেন্ট থাকলে সে কি আমাদের কাছে আসতেছে নাকি সে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, সে যদি আমাদের কাছে আসে বা আমাদের থেকে দূরে চলে যায়, দেন কত স্পিডে কাছে আসতেছে আর কত স্পিডে দূরে সরে যাচ্ছে, এই জিনিসগুলো কি করা যাবে, ডপলার ইফেক্ট দিয়ে ক্যালকুলেট করে ডিটারমাইন করা যাবে। সো এইটা ছিল আমাদের ডপলার ইফেক্টের ফার্স্ট অফ অল ফর্মুলার ব্যাপার, যে ডেল্টা ল্যাম্ডা বাই ল্যাম্ডা ইজ ইকুয়াল টু ডেল্টা এফ বাই এফ ইজ ইকুয়াল টু ভি বাই সি। ভিটা ছিল দ্য রিলেটিভ ভেলোসিটি বিটুইন দ্য সোর্স এন্ড অবজারভার, আর সিটা কি ছিল, স্পিড অফ দ্য ওয়েভ ইন কনসার্ট। যে এটা যদি আমরা লাইট ওয়েভ নিয়ে কথা বলি তো তাহলে লাইটের স্পিড, যদি সাউন্ড ওয়েভ নিয়ে কথা বলি তো তাহলে সাউন্ডের স্পিড, এমন টাইপের ব্যাপার। ওকে, তো এই জিনিসগুলো ছিল। তো এখন এরপর আমরা কি বলছিলাম, যে স্পেকট্রাম, ঠিক আছে, যে কোনো একটা গ্যালাক্সির বা যে কোনো একটা স্টারের এরকম আমরা কি করতে পারি, স্পেকট্রাম প্রডিউস করতে পারি। তো স্পেকট্রাম দেখে অনেকগুলা জিনিস ক্লিয়ার করা যায়। কেমন জিনিস, কোন একটা স্টার তার কোরের মধ্যে কি হাইড্রোজেন ফিউজ করতেছে, নাকি হিলিয়াম ফিউজ করতেছে, নাকি অন্য কোন এলিমেন্ট ফিউজ করতেছে, ওই ব্যাপারগুলো আমরা কি করতে পারি, বের করতে পারি। যে স্টারের কম্পোজিশনের ব্যাপারে আমাদের কি চলে আসে, একটা আইডিয়া চলে আসে যদি তার কি করতে পারি, স্পেকট্রামটা দেখি। দেন ওই স্পেকট্রাম দেখে যে স্পেকট্রাল যে লাইনগুলি থাকবে, আমরা একটু স্টুডেন্ট বুকে যাই, এই যে স্পেকট্রাল যে লাইনগুলি থাকে, স্পেকট্রাল লাইনগুলি কি হয় দেখো, একটা হলো ল্যাবরেটরি স্পেকট্রাম। তো এটা কি, যেটা নাকি আমরা ল্যাবের মধ্যে কোন একটা হাইড্রোজেন স্পেকট্রাম বা হিলিয়াম স্পেকট্রাম এগুলো দিয়ে ক্রিয়েট করতে পারি। তো ল্যাবের মধ্যে যেটা আছে এটা কি, আমাদের সাথে ল্যাব স্যাম্পলের কোনো রিলেটিভ মুভমেন্ট নাই, তো তাহলে তার জন্য আমাদের এটা কি স্ট্যান্ডার্ড একটা স্পেকট্রাম। আর এই সেম স্পেকট্রাম, যে এই যে সেম, এই যে দেখো এই একটা ব্ল্যাক লাইন, এই একটা ব্ল্যাক লাইন, এই দুইটা ব্ল্যাক লাইন কি আছে, এই ডিস্টেন্ট গ্যালাক্সি স্পেকট্রামের মধ্যেও প্রেজেন্ট আছে, কিন্তু এইটা কি হয়ে গেছে, একটু শিফট হয়ে গেছে। কোন দিকে শিফট হয়েছে, রেড পার্ট অফ দ্য স্পেকট্রামের দিকে শিফট হয়ে গেছে। সো এর জন্য এটাকে আমরা কি বলছি, রেড শিফট। ঠিক আছে, তো এই যে বলতেছে যে দ্য স্পেকট্রাল লাইনস আর শিফটেড টুয়ার্ডস দ্য রেড এন্ড অফ দ্য স্পেকট্রাম। ওকে, তেমন। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি দেখো, যে এই যে রিলেটিভ মুভমেন্ট থাকলে পরে ওয়েভলেন্থ বাড়ে বা কমে, এন্ড এইটা দিয়ে আমরা কি করতে পারি, স্পিড ক্যালকুলেট করতে পারি, যে কত স্পিডে কাছে আসতেছে, কত স্পিডে দূরে সরে যাচ্ছে। তো এখানে থেকে আমাদের কয়েকটা ব্যাপার আসে। কি ব্যাপারে, যে এখানের মধ্যে একটা ওয়ার্ড এক্সাম্পল আছে। তো এই ওয়ার্ড এক্সাম্পলটা যদি ফার্স্টে দেখি, কি বলতেছে, যে ইন আ ল্যাবরেটরি স্যাম্পল দ্য হাইড্রোজেন আলফা স্পেকট্রাল অ্যাবজর্পশন লাইট is at a wavelength of 656.258 nanometers. তো তার মানে ল্যাব স্পেকট্রামের জন্য ওয়েভলেন্থ কত, 656.285 ন্যানোমিটার। আর একটা নিয়ার বাই স্টারের স্পেকট্রাম যদি দেখি, এই যে ইন দা স্পেকট্রাম অফ আ নিয়ার বাই স্টার দিস লাইন ইজ অবজার্ভড এট কত, সেম লাইনটা কি হয়ে গেছে, একটু শিফট হয়ে গেছে। তো স্টারের জন্য কত পাইছে, 256.315। তো তার মানে ওয়েভলেন্থটা কি হয়েছে, অল্প একটু বেড়ে গেছে, কত, 0.030 মিটার বেড়ে গেছে। যে এখানে মাইনাস করলে বের করা যাবে যে চেঞ্জ ইন ওয়েভলেন্থটা কি, অ্যাপারেন্ট ওয়েভলেন্থ আর অ্যাকচুয়াল ওয়েভলেন্থের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, সো তাহলে এটা কত, 0.030 ন্যানোমিটার। তো বলতেছে হাউ ফাস্ট ইজ দ্য স্টার মুভিং অ্যাওয়ে এন্ড ইন হুইচ ডিরেকশন। তো এখন এখানের মধ্যে ফার্স্টে আমরা কি পাইলাম, ওয়েভলেন্থের ডিফারেন্সটা পাইলাম। তো ওয়েভলেন্থের ডিফারেন্স থেকে যে চেঞ্জ ইন ল্যামডা, এটা থেকে আমরা কি করতে পারবো, যে চেঞ্জ ইন ল্যামডা বাই অ্যাকচুয়াল ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই সি। তো এটা করে আমরা কি পাইলাম,
স্পিডটা পাইলাম যে রিলেটিভ স্পিডটা কত 13,700 মিটার পার সেকেন্ড। ওকে, এখন বলতেছে হুইচ ডিরেকশন, মানে কি আমাদের কাছে আসতেছে, মানে টুয়ার্ডস আস অর অ্যাওয়ে ফ্রম আস। সো এখন এখানে মধ্যে দেখো আসল ওয়েভলেন্থটা হলো 656.285 আর এটা কত 315। সো তাহলে ওয়েভলেন্থটা কি হয়েছে নিয়ার বাই স্টারের জন্য বেড়ে গেছে। তো ওয়েভলেন্থ বেড়ে যাওয়া মানে কি রেড শিফট মানে হলো কি দূরে চলে যাওয়া। তো তার মানে এখানের জন্য কি হচ্ছে রেড শিফট হচ্ছে। তো তাহলে ডিরেকশনটা আমরা কি বলবো the nearby star is moving away from us. So এই জিনিসটাই যে the wavelength of the star is longer than it should be, যে অরিজিনাল ওয়েভলেন্থ থেকে স্টারের ওয়েভলেন্থটা হলো বড়। সো তার মানে কি স্টারটা কি করতেছে it is moving away। ঠিক আছে, এখন এখানের মধ্যে আমাদের কয়েকটা মডেল আছে। এই মডেলগুলোর নাম তোমরা তোমাদের ও লেভেলসের সময় যখন মক নেওয়া হইতেছিল তখন কয়েকটা জিনিস বলা হয়েছিল যে জিওসেন্ট্রিক মডেল। এগুলা স্টুডেন্ট বুকে লেখা নাই, এটা যা যা জিনিস এক্সপ্লেইন করতেছে একটু মনোযোগ দিয়ে শুনো। যে এখানের মধ্যে জিওসেন্ট্রিক মডেল, হোয়াট ডু আই মিন বাই দ্যাট? জিও মানে কি আর্থ, ঠিক আছে, সেন্ট্রিক মানে কিছু সেন্টারে আছে। সো অনেক আগের কালে যে এনশিয়েন্ট টাইমে কি ভাবা হইতো, আমরা ভাবতাম যে আমরাই সবকিছুর সেন্টার, আমাদেরকে সেন্টার করে বাকি সবকিছু কি করে মুভ করে। কেন এটা হবে না? মানুষের চিন্তা এমন হওয়ারই কথা ছিল। কেন? বিকজ আগে আমরা খালি চোখে যা দেখতাম ওইটাই আমরা বিশ্বাস করতাম, তাই না? তো আমরা দেখতাম কি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে সেট হয়, তাই না? দেন চাঁদ একদিকে উঠে একদিকে সেট হয়, প্রতিদিন সেম রিপিটিং সাইকেল হইতেই থাকে। তো তখন আমরা কি ভাববো যে আমরা সেন্টারে, সান আমাদের অ্যাবাউটে ঘুরে, মুন আমাদের অ্যাবাউটে ঘুরে। তো তার মানে কি উই আর এট দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, এমন টাইপের মনে হয়। কিন্তু যত আস্তে আস্তে আমাদের টেকনোলজি ডেভেলপ করছে, টেলিস্কোপ আসা শুরু করছে, দূরের জিনিস অবজার্ভ করা শুরু করছে, তখন আমরা বুঝলাম আসলে আমরা তো সবকিছু সেন্টারে নাই, আমরা সানের অ্যাবাউটে ঘুরি। এন্ড সান ইউনিভার্সের সেন্টারে না, সান ইউনিভার্সের একটা কোণার একটা গ্যালাক্সির মধ্যে। ঠিক আছে, তো তাহলে এই জিনিসটাই যে এখানের মধ্যে কি এখানের মধ্যে সবচেয়ে বড় যে রেড শিফট ওয়ালা একটা স্টারের জিনিস দেখাইছে এখানে পিকচার, এগুলো তেমন বড় ব্যাপার না। এখানের মধ্যে মেইন ব্যাপারটা কি দেখো তো, কি বলতেছিলাম যে কোন একটা স্টার আমাদের কাছে আসতেছে নাকি দূরে সরে যাচ্ছে, এই জিনিসগুলো কি করতে পারে ডপলার ইফেক্ট দিয়ে বের করতে পারে। তো এখন হাবেল নামের একজন মানুষ, সে কি করছে, সে অনেক 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 স্টারের স্পেকট্রাম স্টাডি করতেছে। এতগুলা স্টারের স্পেকট্রাম স্টাডি করে করে সে কি করতেছে, তাদের ভেলোসিটি গুলা ডিটারমাইন করতেছে এন্ড ম্যাক্সিমাম অবজারভেশন, ঠিক আছে, মোস্ট অফ হিজ অবজারভেশন ওয়্যার রেড শিফট। মানে কি সে আর্থের থেকে সব ডিরেকশনে যে গ্যালাক্সি গুলো আছে সবগুলোর জন্য সে কি করছে এক একটা করে স্পেকট্রাম স্টাডি করছে। দেন সে দেখলো কি যে দিকের স্পেকট্রামে স্টাডি করুক না কেন সবগুলো স্পেকট্রামে কি দেখাচ্ছে রেড শিফট দেখাচ্ছে। সো এটা কি ইমপ্লাই করে? This implies that the galaxies are moving away from us. So এই গ্যালাক্সি গুলা কি করতেছে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আচ্ছা, সো এই যে আমাদের থেকে গ্যালাক্সিটা দূরে সরে যাচ্ছে, তো এখন সে দেখলো কি আচ্ছা গ্যালাক্সি দূরে সরে যাচ্ছে, আমরা তো ডিসটেন্স বের করার টেকনিকটা আগে শিখছি, প্যারাল্যাক্স মেথড, দেন স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথড, তাই না? সো এখন প্যারাল্যাক্স মেথড দিয়ে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথড দিয়ে ডিসটেন্স বের করছে, আর স্পেকট্রাম দেখে দেখে কি বের করছে ভেলোসিটি বের করছে, যে কত ভেলোসিটিতে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। সো সে তখন কি করা শুরু করছে, এই ভেলোসিটি এন্ড ডিসটেন্স এই সবগুলা প্লট করা শুরু করছে। ভেলোসিটি আর ডিসটেন্স গুলা প্লট করে 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 সে দেখলো যে তাদের মধ্যে কি আছে এরকম একটা পজিটিভ কোরিলেশন আছে। হ্যাঁ, কেমন টাইপের জিনিস দেখলো, যে যে স্টার গুলি আমাদের কাছে আছে তারাও আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। মোনাজার মাহফুজ আসে না? হ্যাঁ, কেন? না না, কি কিছু বলবা?
আচ্ছা আচ্ছা, ওকে। সো তাহলে এখানের জন্য যে ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, যে সে ডিসটেন্স এন্ড ভেলোসিটি সব স্টাডি করতেছে, যে একটা স্টারের জন্য সে রিসেশনাল ভেলোসিটি বের করলো এন্ড ওই স্টারটা কতটুকু দূরে আছে ওই ডিসটেন্সটা বের করলো। তো এইভাবে করে করে সে প্লট করছে। দেন প্লট করে সে তাহলে দেখলোটা কি, প্লট করে সে দেখলো নিয়ার বাই গ্যালাক্সি গুলো দূরে চলে যায়, দূরের গ্যালাক্সি গুলো দূরে চলে যায়। নিয়ার বাই গ্যালাক্সি গুলো দূরে চলে যাচ্ছে, কিন্তু তারা কি করতেছে, আস্তে আস্তে দূরে যাচ্ছে। আর যারা অলরেডি দূরে আছে, মানে কি যাদের ডিসটেন্স অলরেডি বেশি, তারা কি করতেছে, আরো বেশি তাড়াতাড়ি আরো দূরে সরে যাচ্ছে। এই যে দেখো, ডিসটেন্স কম, ভেলোসিটি কম। ডিসটেন্স যখন বাড়লো, তার ভেলোসিটিও কি হয়ে গেছে, বেড়ে গেছে। মানে কাছের গ্যালাক্সি গুলো দূরে সরে যাচ্ছে, দূরের গ্যালাক্সি গুলো দূরে সরে যাচ্ছে। কাছের গুলি আস্তে আস্তে দূরে যাচ্ছে, আর দূরের গুলি আরো তাড়াতাড়ি দূরে সরে যাচ্ছে। ঠিক আছে? তো এই অবজারভেশন থেকে সে একটা ল ক্রিয়েট করছে, ওই জিনিসটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো এখানের মধ্যে কাজটা কি দেখো, astronomers quickly realized that redshift implied the galaxies surrounding us are traveling away from us. তো তাহলে এই যে রেডশিফট মানে কি, গ্যালাক্সি গুলো কি করতেছে, আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। In 1929, the American astronomer Edwin Hubble published his finding that the value of a galaxy's redshift is proportional to the distance from us. যত দূরে তত বেশি redshift, যত কাছে তত কম redshift. That is, the farther a galaxy is, the faster it is moving. Hubble's paper had the same effect on the 20th century view of the universe as Galileo's work on the solar system had 300 years earlier. তো তাহলে গ্যালিলিও তো জাস্ট কি করছিল, সোলার সিস্টেমের ব্যাপারে আইডিয়া দিছিল, আর হাবেলের এটা কি পুরা ইউনিভার্সাল। ঠিক আছে? তো কি বলতেছে, ইনস্টেড অফ বিং স্ট্যাটিক, যে ইউনিভার্স আসলে স্ট্যাটিক না, যে ফিক্সড কোনো সাইজ নাই, সে কি হচ্ছে, প্রতিদিন বড় হচ্ছে। দ্য ইউনিভার্স ওয়াজ এক্সপ্যান্ডিং। This the philosophical implications continue to intrigue scientists and religious scholars. তো এই আমাদের ফিগারটার কথা বলতেছে, যে ফিগার 21.5b, 21.5b কোনটা, আচ্ছা সেকশন, সরি। তো সেকশন এটা আমরা পরে আসবো, যে 21.5, যে এখানে ফেট অফ দ্য ইউনিভার্স, যে ফাইনালি কি হবে, ইউনিভার্স কি সবসময় এক্সপ্যান্ড করবে নাকি একসময় এক্সপ্যান্ড করে বন্ধ হয়ে যাবে, কেমন কি হবে ওই ব্যাপারটা, ওইটা আমরা আসবো সামনে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখ, কনসিডারিং দ্য স্পিডস অফ দ্য গ্যালাক্সিস এন্ড দ্য ডিসটেন্সেস, একটা সিম্পল রিলেশনশিপ সেটআপ করা গেছে, যেটাকে কি বলা হয়েছে, হাবেলস ল। কি জিনিস, ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসটেন্স। ডিসটেন্স যত বেশি, ভেলোসিটি তত বেশি, মানে তত তাড়াতাড়ি দূরে চলে যায়। ডিসটেন্স যত কম, ভেলোসিটি তত কম, তো তার মানে আস্তে আস্তে দূরে যাবে। তো এখন প্রপোর্শনালিটি সাইন সরাইলে কি আসে, একটা কনস্ট্যান্ট আসে। তো এখানের জন্য হাবেল যেহেতু এই ফর্মুলা বের করছে, তো এখন ফর্মুলার মধ্যে কনস্ট্যান্টের নামটাই কি হবে, হাবেলস কনস্ট্যান্ট। তো এখন হাবেলস কনস্ট্যান্ট নাম দিছি। তো কাহিনীটা কি, সো the velocity of a galaxy is directly proportional to the distance to it. So distance এর সাথে velocity directly proportional. We can find the constant of proportionality, the Hubble's constant, from the gradient of the graph. যে velocity versus distance graph এর gradient আমাদের কি দিবে, কনস্ট্যান্টটা দিবে, যে Hubble's constantটা। তো কি বলতেছে, this has had many values over the years, which demonstrates the immense difficulties involving in accurately determining the astronomical distances. The astronomical distances প্রিসিশন বা টেকনিক যত আরো রিফাইন হচ্ছে, তত কি করতেছে, আমরা রিভাইজ করে করে হাবেলস কনস্ট্যান্টটাকে ক্যালকুলেট করি। ঠিক আছে? তো বলতেছে কি, যে সিন্স দ্য লঞ্চ অফ দ্য ESA প্ল্যাঙ্ক সার্ভেয়ার, the uncertainty in the measurement and so the uncertainty in the Hubble's constant reduced significantly. তো এরকম অনেক ভালো একটা কি করা হয়েছে, সার্ভেয়ার আমাদের স্পেসে ছাড়া হয়েছে, যেটা কি করতে পারে, খুবই অ্যাকুরেটলি বা খুবই প্রিসাইজলি কি করতে পারে, ডিসটেন্স ডিটারমাইন করতে পারে। তো ডিসটেন্সের আনসার্টেনিটি যদি কমে যায়, তো তখন কি হবে, হাবেলস কনস্ট্যান্টের আনসার্টেনিটিটাও কমে যাবে। তো বলতেছে কি, and data from the Gaia survey
will improve it even more, যে এরকম আরো বেটার একটা সার্ভেয়ার আমাদের কি করা হবে, রিলিজ করা হবে। তো এটা কি করবে, আরো ভালো রেজাল্ট দিবে আমাদেরকে। তো বলতেছে কি, আচ্ছা এখানের মধ্যে বলো যে হাবেলস কনস্ট্যান্ট কিসে থেকে আসছে, ভেলোসিটি আর ডিসটেন্সের গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে, তাই না? এখন ভেলোসিটির ইউনিটটা কি লাবিবা, মিটার পার সেকেন্ড, আর ডিসটেন্সটা কি মিটার। তো এখন ভেলোসিটি আর ডিসটেন্স আমরা কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল ভেলোসিটি এন্ড ডিসটেন্স এইসবের মধ্যে কাজটা কি করে, দেখো এই যে কিলোমিটার পার সেকেন্ড, এটা কিসের ইউনিট, ভেলোসিটির ইউনিট। তো এখন আমরা পার সেক নামের একটা ডিসটেন্স পড়ছিলাম না, এই যে আমাদের কিসের সময়, এই যে এর সময় প্যারালাক্স মেথড পড়তে সময়, প্যারালাক্স মেথড পড়তে সময় আমরা পার সেকের কথা বলছিলাম। তো পার সেক, তো 1 মিলিয়ন পার সেককে কি বলবো, 1 মেগা পার সেক। তো তাহলে এই কথাটা এখানের মধ্যে আসছে যে ইউনিটটা কি, হাবেলস কনস্ট্যান্টের ইউনিট কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক। যে এখানের মধ্যে কাজটা কি, কিলোমিটার পার সেকেন্ড, আর এখানের মধ্যে ডিভাইডেড বাই ডিসটেন্স। তো কিলোমিটার পার সেকেন্ড এটা তো ভেলোসিটি, এটা ডিভাইডেড বাই ডিসটেন্স, যে পার মেগা পার সেকেন্ড, ঠিক আছে? এখন বলতেছে কি যে the current value is considered to be within 1%। তো তার মানে পার্সেন্টেজ আনসার্টেনিটি এখন খুবই 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 ন্যারো ডাউন করে আনা হয়েছে। এখন ভ্যালুটা কত, একসেপ্টেড ভ্যালুটা হলো 70.9 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড। Although the most recent data give a slightly lower value with an accurate value of h naught, which is what, the Planck's constant, astronomers now also use Hubble's law to determine the distances to newly observed objects such as in figure C. কি হ্যাঁ, Hubble's law, আচ্ছা ভুলে প্ল্যাঙ্ক বলছি, আচ্ছা তো এটা হাবেল হবে আর, ঠিক আছে? যে হাবেলের কনস্ট্যান্ট আর হাবেলের ল ইউজ করে এখন কি করা হয়, ইভেন ডিসটেন্সও বের করা হয়, ঠিক আছে? তো এখন এখানে একটা ওয়ার্ড এক্সাম্পল দেখাইছে, কেমন জিনিস দেখি। A supernova appears in the night sky and astronomers find that it has a redshift of z equal to 0.45। z টা কি, z টা হলো ডপলার প্যারামিটার, যে z is equal to delta lambda by lambda is equal to delta f by f is equal to v by c। সো তাহলে z এর ভ্যালু দেওয়া আছে মানে কি, এই রেশিওর ভ্যালু অলরেডি দেওয়া, ঠিক আছে? তো তার মানে z equal to v by c, z equal to delta lambda by lambda, z equal to delta f by f। so z equal to 0.45 দিয়ে দিছে মানে কি, v by c equal to 0.45 ডিরেক্টলি লিখে দিতে পারো। ওকে, সো z equal to v by c, সো তাহলে v equal to কি হবে, z into c। তো z হলো 0.45 আর c টা কি, এখানে স্পিড অফ লাইট নিয়ে আমরা কাজ করতেছি, সো তাহলে 3 into 10 to the power 8। তো তাহলে এখানে আমাদের রিসিভিং ভেলোসিটি কত আসছে, 1.35 into 10 to the power 5 কিলোমিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা কি পাইলাম, যে কোন একটা গ্যালাক্সির রেড শিফট কতটুকু হয়েছে এটা স্পেকট্রাম থেকে পাইছি। স্পেকট্রাম থেকে এখন কি করতে পারবো, আমরা কত স্পিডে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এই স্পিডটা বের করতে পারবো। এখন হাবেলস ল এর কি আছে, গ্রাফ আছে না শুভাশিস, যে ভেলোসিটি ভার্সেস ডিসটেন্সের একটা গ্রাফ আছে। তো এখন এই ভেলোসিটির করেসপন্ডিং আমরা একটা ডিসটেন্স পেয়ে যাব না হাবেলস ল এর গ্রাফ থেকে। এইভাবে করেও কি করতে পারা যায়, ডিসটেন্স ক্যালকুলেট করতে পারা যায়। তো ডিসটেন্স বের করার ওয়ে গুলি তাহলে কি কি হইল, প্যারালাক্স মেথড, স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথড, হার্টজ রাসেল ডায়াগ্রাম থেকে, এন্ড অলসো ইউজিং হাবেলস ল, ঠিক আছে? এরকম অনেকগুলি আমাদের অল্টারনেটিভ ওয়ে আছে কি করার, ডিসটেন্স ডিটারমাইন করা, ঠিক আছে? তো এখন বলতেছে কি, এই ডিসটেন্স কিভাবে ক্যালকুলেট করতেছে, দেখো যে v ইকুয়াল টু h নট d, তো d ইকুয়াল টু v বাই h নট। তো এখন এখানে কি 1.35 into 10 to the power 5 কিলোমিটার পার সেকেন্ড
ডিভাইডেড বাই 70.9, 70.9 এটা কি কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড, তাই না? তো এই কিলোমিটার পার সেকেন্ড কাটাকাটি, তো পার মেগা পার সেকেন্ড উপরে উঠলে কি হবে, মেগা পার সেকেন্ড হয়ে যাবে। তো তাহলে ডিসটেন্সটা কত আসে, 1900 মেগা পার সেকেন্ড। তো এখন বললো কি, নোট দ্যাট দ্য স্পিড ওয়াজ ফাউন্ড ইন কিলোমিটার পার সেকেন্ড। তো তাহলে ওখানে কিলোমিটার পার সেকেন্ড যে কাটাকাটি হয়ে গেছে ওইটা তারা নিচে বলে দিচ্ছে, তাহলে যেন বুঝতে পারে। ওকে, সো এই ওয়ার্ড এক্সাম্পলটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অর্পা, জারিন? না ভাইয়া। বলো। না ভাইয়া নাই। হ্যাঁ হ্যাঁ, যে কত স্পিডে দূরে সরে যাচ্ছে ওইটা। ওকে, সো তাহলে এটা নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে, তো এখন আমরা দেখব যে ইউনিভার্স কত বুড়া। ঠিক আছে, যে হাউ ওল্ড ইজ দ্য ইউনিভার্স। তো এটা কিভাবে করে ক্যালকুলেট করে দেখো। all distant objects show a red shift and so they are all moving away from us. This implies that the universe as a whole is expanding. তো তার মানে ইউনিভার্সটা কি করতেছে, এক্সপ্যান্ড করতেছে। তো if we imagine time running backwards from the present, যে আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করা শুরু করি, যে এখন যদি কোন একটা কিছু এক্সপ্যান্ড করে, মানে আগে ওই জিনিসটা কি ছিল, আরো কাছাকাছি ছিল, দেন আগে আরো কাছাকাছি ছিল, দেন আরো কাছাকাছি ছিল, দেন আরো কাছাকাছি ছিল, এরকম। যে মনে করো এখন ইউনিভার্সের সাইজ হলো এত বড়, তো বলতেছে কি ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে, মানে কি আগে সাইজটা তাহলে আরেকটু ছোট ছিল, তো এর আগে সাইজটা আরেকটু ছোট ছিল, তো এর আগে সাইজটা আরেকটু ছোট ছিল, তো এরকম করতে করতে ইউনিভার্স আসলে কি ছিল, একটা সিঙ্গেল পয়েন্ট ছিল, যেটাকে আমরা কি বলছি, এটা হলো আমাদের বিগ ব্যাং থিওরির সাথে রিলেটেড। তো ওই ব্যাপারটা নিয়ে এখন আমরা বলবো। তো কি কাজ বলতেছে দেখো, যে if we imagine time running backwards from the present, তখন কি হবে, then the known universe would contract back to a point where everything is in the same place, এই পয়েন্ট। ঠিক আছে, যে আমরা ব্যাক ক্যালকুলেশন করে করে যে কারেন্ট সাইজ এত আছে, আগে আরেকটু ছোট ছিল, দেন আগে আরেকটু ছোট, আরেকটু ছোট, আরেকটু ছোট, এইভাবে করতে করতে ইভেন্চুয়ালি একটা পয়েন্টে চলে আসে। তো এইখানের মধ্যে কি হবে, যে this would be the time of the big bang when everything first exploded outwards from that single point. তো বিগ ব্যাং থেকে কি করা হয়েছে, ওই এক্সপ্লোশন শুরু হয়েছে, আর ওই এক্সপ্লোশনের পর থেকে সবকিছু কি করতেছে, দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, তো বলতেছে কি, যে therefore if we can find the Hubble constant, it will tell us how quickly the universe is expanding. তো এখান থেকে কি করা পসিবল, from this we can work out when it all started, যে একদম শুরুতে যে শুরু হয়েছে কত বিলিয়ন বছর আগে, এটা আমরা কি করতে পারবো, ব্যাক ক্যালকুলেশন করে করে বের করতে পারবো। তো কি বলতেছে, যে for an object to travel a distance d naught from the beginning of time at a speed of v naught, টাইম লাগবে কত, t naught amount of time, যে এরকম দেখো যে v is equal to d by t। তো তাহলে এই ভেলোসিটিতে মুভ করতে যে টি নট অ্যামাউন্ট অফ টাইম ধরে এই ভেলোসিটিতে যদি সে এক্সপ্যান্ড করে, তো তাহলে সে কতটুকু ডিসটেন্স দূরে যাবে, ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স দূরে যাবে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম দ্য বেসিক ইকুয়েশন ফর স্পিড, যে স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। তো স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম, তো এখন টাইম ইকুয়াল টু কি লেখা যায়, ডিসটেন্স বাই ভেলোসিটি। তো এখন হাবেলস কনস্ট্যান্টটা কি, 1 বাই টাইম পিরিয়ড, এমন টাইপের ব্যাপার না, যে এখানের মধ্যে জিনিসটা দেখো, যে ইফ উই কনসিডার দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য হাবেল গ্রাফ, যে হাবেল গ্রাফের গ্রেডিয়েন্টটা কি, হাবেলস ল এর যে গ্রাফটা ছিল ভেলোসিটি ভার্সেস ডিসটেন্স, তো তাহলে এই গ্রাফের গ্রেডিয়েন্ট ইকুয়াল টু কি আসবে, গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু হাবেলস কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি বাই ডিসটেন্স, তাই না? সো তাহলে এখন যদি আমরা লিখি যে ডিসটেন্স বাই ভেলোসিটি, তো এটা কি লেখা যায়, 1 বাই হাবেলস কনস্ট্যান্ট লেখা যায় না? সো এই জিনিসটা বলছে যে হাবেলস কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি বাই ডিসটেন্স। সো তাহলে ডি নট বাই ভি নট কি লেখা যাবে, 1 বাই হাবেলস কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এই যে টি নট ইজ ইকুয়াল টু কি, 1 বাই হাবেলস কনস্ট্যান্ট। তো বলতেছে কি, যে নোট দ্যাট in this calculation
you should use the same units for distance and for length component of the units। তো তাহলে জানো ইউনিট গুলো কি করা যায়, কাটাকাটি করা যায়। ঠিক আছে, তুমি একটা লেন্থ নিলা মিটারে আর একটা লেন্থ নিলা সেন্টিমিটারে, তো তাহলে কিন্তু তাদের মধ্যে কি করা যাবে না, প্লাস মাইনাস করা যাবে না। ফার্স্টে ইউনিট গুলাকে মিলাইতে হবে, দেন তুমি তাদের মধ্যে কাটাকাটি বা প্লাস মাইনাস এইসব অপারেশন করতে পারবে। ঠিক আছে, এখন বলতেছে কি যে ইউজুয়ালি দ্য হাবেলস কনস্ট্যান্ট ইজ কোটেড ইন ইউনিটস অফ কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড, বাট অন্যান্য ইউনিটেও বলতে পারো, যে তুমি বলতে পারো যে ভেলোসিটি হলো মিটার পার সেকেন্ড আর ডিসটেন্সটা কি, ডিসটেন্সটা হলো তোমার মিটারে। তো তাহলে মিটার পার সেকেন্ড যে ভেলোসিটি বাই ডিসটেন্স, তো ভেলোসিটির জন্য মিটার পার সেকেন্ড আর ডিসটেন্সের জন্য কি মিটার। তো ডিসটেন্স যেহেতু ডিভাইডে আছে তো এর জন্য কি পার মিটার। তো তাহলে কি এই মিটার আর পার মিটার কাটাকাটি হয়ে যায়, শুধু পার সেকেন্ড দেয়। তো 1 বাই পার সেকেন্ড করলে পরে কি আসবে, সেকেন্ড আসবে, যেটা কি আমাদের টাইমটা দিবে। বুঝছো? তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, এইটা আমরা ক্যালকুলেট করছিলাম। এখানের মধ্যে জিনিসটা কি যে হাবেলস কনস্ট্যান্টের এখন অ্যাকসেপ্টেড ভ্যালু কত, 70.9 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড। তো এটা দিয়ে কি করা পসিবল, এটা দিয়ে আমাদের ইউনিভার্সের এজ বের করা পসিবল। তো এটা কিভাবে করে করতেছে ওই জিনিসটা আমরা দেখি। এই যে দেখো হাবেলস কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 70.9 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড। তো কিলোমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করছে কিভাবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করছে। ঠিক আছে, 1 পারসেক ইকুয়াল টু এত ডিসটেন্স, তো 1 মেগা পারসেক ইকুয়াল টু কি হবে, এইটার সাথে 10 টু দি পাওয়ার 6 মাল্টিপ্লাই। তো h নট ইজ ইকুয়াল টু কি, এত মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই এত কি করা হয়েছে, মেগা পারসেকে কনভার্ট করছে। এই যে দেখো 1 মেগা পারসেক ইকুয়াল টু এত মিটার। তো তাহলে পরে এই জিনিসটাকে যদি কি করা হয়, পার মিটারে কনভার্ট করা হয়, যে হাবেলস কনস্ট্যান্টটাকে কি করা হয়েছে, এসআই ইউনিটে সবকিছু কনভার্ট করতেছি। ঠিক আছে, কিলোমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডে নিছি, আর পার মেগা পার সেকেন্ডকে কি করছে, পার মিটারে নিছি। তো এখন এখানের মধ্যে দেখো, এই যে একটু আগে যেটা দেখালাম ইউনিট গুলা, এই মিটার আর পার মিটার কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তো তাহলে আমাদের হাবেলস কনস্ট্যান্টের ভ্যালুটা আসে কত, 2.29 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18 পার সেকেন্ড। সো তাহলে এজ কিভাবে আসবে, 1 বাই হাবেলস কনস্ট্যান্ট করে দিলে এজটা পেয়ে যাব। এখন এজ কত আসে, 1 বাই 2.29 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18। সো তাহলে এটা কত, 4.36 ইনটু 10 টু দি পাওয়ার 17। তো এই সেকেন্ড 17 সেকেন্ড। তো এখন সেকেন্ড থেকে আমরা কি করতে পারবো, ইয়ারে কনভার্ট করতে পারবো না। তো সেকেন্ড থেকে ইয়ারে কনভার্ট করলে এটা কত আসে, অ্যাপ্রক্সিমেটলি 13.8 বিলিয়ন ইয়ার্স। ঠিক আছে, তো তাহলে এটা কি আসে, the value for t naught gives the age of the universe as 13.8 বিলিয়ন ইয়ার। তো এই ক্যালকুলেশন আমাদের ফর্মুলা দিয়ে দিবে আর কি, যে এজ অফ দ্য ইউনিভার্স ইকুয়াল টু 1 বাই হাবেলস কনস্ট্যান্ট, আর হাবেলস কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি বাই ডিসটেন্স। এইসব ফর্মুলা দেওয়া থাকবে, তো যখন লাগবে আমাদের এইসব ক্যালকুলেট করতে পারতে হবে। ঠিক আছে, তো এখন ফেট অফ দ্য ইউনিভার্স আসলে আমাদের পরের পড়া কি হলো, টপিক গুলো আসলে ইউনিট 5 এত ছোট ছোট লেকচার ক্লাসে ঠিক মতো নেওয়া যায় না। একটা ক্লাস নিব, এখন এখানের মধ্যে আরেকটা যদি শুরু করি তো এটা অর্ধেক রাইখে দেন, ক্লাস শেষ করা লাগবে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো তোমাদের অ্যাস্ট্রোফিজিক্সে, ঠিক আছে, তোমরা ফার্স্টে যে কাজটা করবে, অ্যাস্ট্রোফিজিক্স এতদিন আমাদের অনেকগুলো লেকচার অ্যাকচুয়ালি কভার হয়েছে। তো ফার্স্টে তোমাদের চেক পয়েন্ট কোশ্চেনস গুলি, ঠিক আছে, অ্যাস্ট্রোফিজিক্সের চেক পয়েন্ট কোশ্চেনস গুলি তোমরা নেক্সট ক্লাসে করে নিয়ে আসবে। ঠিক আছে, অ্যাস্ট্রোফিজিক্সের চেক পয়েন্ট কোশ্চেন গুলি যে পেজ নাম্বার 181, দেন পেজ নাম্বার এটা কত 186। ঠিক আছে, এরকম যতগুলি টপিক আমরা কভার করছি, এই টপিক গুলোর চেক পয়েন্ট কোশ্চেন গুলি সলভ করবা, বিকজ এইগুলি থেকে তোমার চ্যাপ্টারস গুলির কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হবে তোমাদের নেক্সট ক্লাসের কাজ। এন্ড যারা যারা নাকি অক্টোবরে এক্সাম দিছো এস, তোমাদের
থার্সডেতে নট বিফোর ক্লাস, ঠিক আছে, ক্লাসের আগে না, ক্লাসের পরে, যে 8টা বাজে তোমাদের ইয়েটা শুরু হবে, কি বলে, রিভিশন ক্লাসটা, যে নিউক্লিয়ারের, ঠিক আছে, আমরা নিউক্লিয়ার দিকে যেই টপিকটা হাফ রিভিউ করছিলাম না আরিয়ান, তো এটা আমরা থার্সডেতে ক্লাসের শেষে ওটা কমপ্লিট করব। ওকে আচ্ছা ওকে, তো আজকে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করে তোমরা হোমওয়ার্কটা লিখে রাখো, যে চেক পয়েন্ট কোশ্চেনস অফ অ্যাস্ট্রোফিজিক্স, ওগুলা থাকবে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। ওকে, সো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব। আজকে অলরেডি ডিসটেন্স কি বলে এজ অফ দ্য ইউনিভার্স এটা বের করা শেষ। তো আমাদের আর একটাই টপিক বাকি আছে, ওইটা ইনশাআল্লাহ থার্সডেতে শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।